বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা নিয়ে বেশ কথা হচ্ছে। এর মানে কি? মানে দেশের যে কোনো প্রান্তে হাই স্পিড ইন্টারনেট? হুম আর সরকারি বা এই নেটওয়ার্ক কতটা কন্ট্রোল করতে পারবে? মানে আজ আমরা এটা নিয়ে একটু গভীরভাবে দেখব। হ্যাঁ, ব্যাপারটা শুধু স্টারলিংক বা সরকারি নিয়ন্ত্রণেই কিন্তু আটকে নেই। এর সাথে আমাদের নিজস্ব স্যাটেলাইট মানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবহার, ঠিক। তারপর ধরুন প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুযোগ, দেশের অর্থনীতি, অনেক কিছুই জড়িয়ে আছে। হুম। আমাদের কাছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির যিনি এমডি আছেন তার একটা সাক্ষাৎকারের কিছু তথ্য আছে। আচ্ছা, সেটা ধরেই আমরা পুরো ছবিটা বোঝার চেষ্টা করতে পারি। চমৎকার। তাহলে আসুন শুরু করি স্টারলিংকের আশা নিয়ে। কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখুন, প্রথম কারণ হলো এটা বাইরে একটা সিগন্যাল দেয় যে বাংলাদেশ নতুন টেকনোলজি, নতুন ইনভেস্টমেন্টকে জায়গা দিতে প্রস্তুত। পজিটিভ সিগন্যাল। একদম। দ্বিতীয়ত, আমাদের যে ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক আছে তার বাইরে এটা একটা নতুন, বেশ শক্তিশালী অপশন। তো স্বাভাবিকভাবেই যারা এখন ইন্টারনেট সেবা দিচ্ছেন তাদের উপর একটা চাপ পড়বে। সেবার মান বাড়ানোর জন্য। হ্যাঁ, কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপারটা হলো দেশের এমন সব জায়গায়, হোক সেটা দ্বীপ বা পাহাড় বা অন্য কোনো রিমোট এলাকা যেখানে অন্য নেটওয়ার্ক পৌঁছায়নি, হ্যাঁ, যেখানে নেটওয়ার্ক নেই। সেখানেও হাই স্পিড ইন্টারনেট পাওয়ার একটা বাস্তব সম্ভাবনা তৈরি হচ্ছে। ফ্রিল্যান্সার বা যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য তো এটা বিশাল ব্যাপার। সুযোগটা পরিষ্কার, কিন্তু নিয়ন্ত্রণের প্রশ্নটা? সরকার কি চাইলেই স্টারলিংকের নেট বন্ধ করে দিতে পারবে, যেমনটা অন্য ক্ষেত্রে আমরা দেখেছি? আচ্ছা, নিয়ম যেটা বলে স্টারলিংকে এখানে ব্যবসা করতে হলে লোকাল গ্রাউন্ড স্টেশন বসাতেই হবে। ও আচ্ছা। তো ডেটা দেশের ভেতরেই থাকবে, আর সরকার চাইলে থিওরিটিক্যালি সেই লোকাল গ্রাউন্ড স্টেশন বন্ধ করে দিতে পারে। কিন্তু হ্যাঁ, এখানেই কিন্তু একটা ব্যাপার আছে। স্টারলিংকের টেকনোলজিটা এমন যে দরকার পড়লে তারা সিগন্যালটা অন্য কোনো দেশের গ্রাউন্ড স্টেশনে পাঠিয়েও হয়তো সেবা চালু রাখতে পারে, ইউক্রেনে যেমনটা দেখা গেছে। তার মানে পুরোপুরি বন্ধ করা কঠিন। কঠিন, এবং সেটা করলে তো স্থানীয় নিয়মও ভাঙা হবে। তাই বিষয়টা শুধু টেকনোলজি না, আসলে ইন্টারনেট বন্ধ করার ইস্যুটা গণতান্ত্রিক পরিবেশের সাথেও জড়িত, তাই না? ঠিক। নিয়ন্ত্রণটা যতটা না কারিগরি, তার চেয়ে বেশি পলিসি আর এনফোর্সমেন্টের। আচ্ছা, এর মধ্যে শুনলাম সেন্ট মার্টিনে নাকি গ্রাউন্ড স্টেশন হতে পারে। এটা কতটা সত্যি? দেখুন, টেকনিক্যালি যদি ভাবেন সেন্ট মার্টিনে গ্রাউন্ড স্টেশন করাটা খুব একটা বাস্তবসম্মত মনে হয় না। কেন? কারণ ওখানে এই সেবা ব্যবহার করার মতো যথেষ্ট ইউজার কি আছে, আর ডেটা তো মূল ভূখণ্ডে পাঠাতে হবে। সেটার জন্য হাই ক্যাপাসিটি ফাইবার অপটিক লাইনও তো নেই। আচ্ছা আচ্ছা। বরং কক্সবাজার বা ধরুন বেতুনিয়া, যেখানে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই জায়গাগুলো অনেক বেশি লজিক্যাল মনে হয়। বুঝলাম। গুজব হতে পারে, কিন্তু খরচ, যেখানে স্টেশন হোক, সার্ভিসটা কি সাধারণ মানুষের নাগালে থাকবে? স্টারলিংকের দুটো মডেল থাকার কথা শোনা যাচ্ছে, একটা সাধারণ গ্রাহকদের জন্য আর একটা বিজনেস বা এন্টারপ্রাইজদের জন্য। মাসিক খরচটা? মানে একদম শুরুতে হয়তো একটু বেশি মনে হতে পারে, ধরুন ৬,০০০ টাকা। ও, ৬,০০০? এটা তো বেশ অনেকটাই। হ্যাঁ, কিন্তু এখানে একটা মডেল হতে পারে শেয়ারিংয়ের। মানে একটা কানেকশন যদি ১০ জন মিলে ভাগ করে নেয়, আচ্ছা, তাহলে তো মাথাপিছু ৬০০ টাকা পড়ে। ঠিক। তখন কিন্তু অনেকের সাধ্যের মধ্যে চলে আসে। আর ডিভাইসটার দামও নাকি একটা মিড রেঞ্জ স্মার্টফোনের মতো হবে। তাহলে দাম বেশি হলেও ব্যবহারের মডেলে এটা অফোর্ডেবল হতে পারে। আর লোকাল আইএসপি, তাদের কি হবে? তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ, আবার সুযোগও। তারা হয়তো স্টারলিংকের মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক আরও দুর্গম এলাকায় নিয়ে যেতে পারবে। সো আসল প্রভাবটা নির্ভর করবে কিভাবে এটা মার্কেটে আসে, কিভাবে ব্যবহার হয়। আচ্ছা, স্টারলিংকের এই দিকটা তো বুঝলাম। এর পাশাপাশি আমাদের নিজেদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আছে, সেটার এখন কি অবস্থা? ওটার ভূমিকা কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর কাজটা কিন্তু একটু অন্যরকম। ওটা মূলত ব্রডকাস্টিং, মানে টিভি চ্যানেলগুলোর সিগন্যাল ডিস্ট্রিবিউশনের জন্য বেশি ব্যবহৃত হচ্ছে। ও, টিভি চ্যানেল। হ্যাঁ, এছাড়া কিছু দুর্গম জায়গায় যেমন দ্বীপে বা পাহাড়ে, যেখানে অন্য নেটওয়ার্ক নেই, সেখানে জরুরি ইন্টারনেট কানেকশন, এটিএম চালানো বা নিরাপত্তা বাহিনীর যোগাযোগের জন্য এটা কাজে লাগছে। মানে দুটো ভিন্ন টেকনোলজি। ঠিক। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 হল জিওস্টেশনারি, মানে পৃথিবীর সাপেক্ষে স্থির। টিভি ব্রডকাস্টিংয়ের জন্য এটা ভালো। আর স্টারলিংকের স্যাটেলাইটগুলো হলো লিও,
মানে লো আর্থ অরবিটে পৃথিবীর বেশ কাছে থেকে ঘুরছে অনেকগুলো স্যাটেলাইট মিলে ইন্টারনেট দেয় দুটোর কাজ আর উদ্দেশ্য ভিন্ন। তাহলে এই দুই রকম প্রযুক্তি মিলিয়ে স্যাটেলাইট খাতে বাংলাদেশের ভবিষ্যৎ, সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো কী রকম দেখছেন? এটা দিয়ে কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ করা যায়, আচ্ছা, ম্যারিটাইম ট্রাফিক ম্যানেজমেন্ট মানে সমুদ্রে জাহাজ চলাচল দেখা, আবার ধরুন জেলেদের জন্য সমুদ্রে থাকাকালীন যোগাযোগ, মাছ ধরার সম্ভাব্য ভালো জায়গা খুঁজে বের করা। দক্ষিণ ভারতে নাকি এমন প্রযুক্তি ব্যবহার করে মাছ ধরা ৩ গুণ বেড়েছে। ওয়াও, ৩ গুণ! দারুণ সম্ভাবনা তো, কিন্তু চ্যালেঞ্জ? চ্যালেঞ্জও আছে। সবচেয়ে বড়টা হলো অতীতে কিছু ক্ষেত্রে হয়তো দুর্নীতি বা মিসম্যানেজমেন্টের কারণে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। সেই ধারণাটা পাল্টে আস্থা ফেরানো দরকার। স্বচ্ছতা দরকার। একদম স্বচ্ছতা, ভালো পরিকল্পনা আর দক্ষ লোকবল তৈরি করা। পাশাপাশি আমাদের স্যাটেলাইট সার্ভিসের জন্য আন্তর্জাতিক বাজারেও ঢুকতে হবে, যেমন ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মালদ্বীপ এই বাজারগুলো ধরার চেষ্টা চলছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, একদিকে স্টারলিংকের মতো নতুন প্রযুক্তি আসছে, আরেকদিকে নিজেদের স্যাটেলাইট ক্যাপাসিটি বাড়ছে। এই দুটো মিলে বাংলাদেশের জন্য প্রযুক্তি আর অর্থনীতিতে একটা বড় পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে। ঠিক, প্রত্যন্ত অঞ্চলের মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে, আবার ফিশিং থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অনেক কিছুতেই নতুন প্রযুক্তি ব্যবহার করা যাবে। কিন্তু এই সুবিধার পুরোটা নিতে হলে হ্যাঁ, শুধু প্রযুক্তি বা নিয়ম থাকলেই হবে না, দরকার ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট আর লোকাল লেভেলে এই টেকনোলজি ব্যবহার করে নতুন কিছু করার মতো ইনোভেশন আর স্কিল ডেভেলপমেন্ট। প্রযুক্তি তো আসবেই, কিন্তু সেটাকে কাজে লাগানোর ক্ষমতাটা আমাদেরই তৈরি করতে হবে। আসলেই ভাবনার বিষয়। যখন দেশের প্রায় সবখানে সবার কাছে হাই স্পিড ইন্টারনেট থাকবে, তখন শুধু ব্যবসা বা অর্থনীতি নয়, এমন কি নতুন সামাজিক বা সাংস্কৃতিক পরিবর্তন আসতে পারে যা আমরা হয়তো এখন ভাবতেও পারছি না।